সুপ্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ শুরু করছি সঞ্জীব ম্যাথ একাডেমির ৬ষ্ঠ নাম্বারের ক্লাস। আজকে ক্লাসের বিষয় হচ্ছে ভগ্নাংশ। তো ঠিক আছে, শুরু করো। ভগ্নাংশ কথাটি আসছে ভাঙা অংশ থেকে। ভাঙা অংশ বলতে কি বোঝায়? আমি মনে করো একটা কাঁচের গ্লাসকে আমি উপর থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে কাঁচের গ্লাসটা টুকরো টুকরো হয়ে গেল। এখন যে কোনো একটা অংশকে কি আমি বলতে পারবো ভগ্নাংশ? মানে আমি কি যে কোনো একটা অংশকে বলতে পারবো যে এই গ্লাসটার এই কাজটুকু ঠিক কতটুকু অংশ? না, বলা যাবে না। তো এভাবে কিন্তু ভগ্নাংশ, যে কোনো একটা টুকরাকে কিন্তু ভগ্নাংশ বলা যাবে না। ভগ্নাংশ বলতে গেলে প্রথমে সংজ্ঞাটা এরকম ভগ্নাংশের, যে কোনো বস্তুকে, এখন সেটা বস্তু হতে পারে, মনে করি আমার হাতে একটা রুটি আছে, একটা রুটি, এই রুটিটা একটা বস্তু, কয়েকটা অংশে যদি বিভক্ত করি, প্রত্যেকটা অংশ এক একটা ভগ্নাংশ হতে পারে। জমি হইতে পারে, টাকা হইতে পারে, স্থাবর অস্থাবর সম্পত্তি হইতে পারে, নানান কিছু হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা একটু বলি যে কোনো বস্তুকে বা কোনো কিছুকে সমান কতগুলো অংশে বিভক্ত করলে সমস্ত বস্তুটির, প্রত্যেকটা অংশকে সমস্ত বস্তুটির ভগ্নাংশ বলে। একটু আমি বুঝিয়ে বলি, একটু খেয়াল করতে। মনে করো এখানে একটা রুটি আছে, এই রুটিকে আমি সমান 4টা ভাগে ভাগ করলাম। এখানে কিন্তু সমান কথাটা কিন্তু খুবই জরুরি। কোন বস্তুকে যদি সমান কতগুলো অংশে বিভক্ত করা হয়, এই যে একটা রুটিকে আমি সমান কতগুলো অংশে বিভক্ত করছি, একটা ছোট একটা বড় না কিন্তু। এখন এই সমস্ত বস্তুটির এই প্রত্যেকটা অংশকে সমস্ত বস্তুটির ভগ্নাংশ বলে। এখানে কয়টা ভাগে ভাগ করলাম? 4টা ভাগে ভাগ করলাম। এই যে দাগ দেওয়া অংশ কতটুকু? একটা অংশ, এই 4-এর 1, এটুকু বলবো 4 ভাগের 1 ভাগ। যদি এখানে এই 2 হয়তো 2টা ভাগে ভাগ করছি, আমি 2টা অংশ আমি নিলাম, তাহলে বলতে পারবো 4-এর 2। ঠিক আছে, আমি এবার এখানে যদি লাল রং করে দেই এখানে, তাই বলতে পারবো যে লাল রং কতটুকু? লাল রং হচ্ছে এখানে 4 ভাগের 1 ভাগ লাল রং। তাহলে আমি একটা জিনিস এখন এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে কোনো বস্তুকে সমান কতগুলো অংশে যদি বিভক্ত করি, তাহলে প্রত্যেকটা অংশকে সমস্ত বস্তুটির কিন্তু ভগ্নাংশ বলে। ঠিক আছে, আচ্ছা দেখি ভগ্নাংশ কাকে বলে তা তো বুঝলাম। ভগ্নাংশ সাধারণত বিভিন্ন ভাগে ভাগ করা যায়, অনেক ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রধানত হচ্ছে সাধারণ ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ, যৌগিক ভগ্নাংশ। ঠিক আছে, এরপরে আরো একটা ভাগে ভাগ করা যায় দশমিকের মধ্যেও দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, তাহলে কি কি পাইলাম? আমরা পেলাম সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশটা নিয়ে একটু আলোচনা করি। সাধারণ ভগ্নাংশ কি? যে ভগ্নাংশে একটি হর এবং একটি লব থাকে, একেই সাধারণ ভগ্নাংশ বলে। একেবারে ন্যাচারাল সাধারণ ভগ্নাংশকে কিন্তু সরল ভগ্নাংশ বলে। সাধারণ ভগ্নাংশ বা সরল ভগ্নাংশ কিরকম দেখি, মনে করি এখানে আছে 3 সাইড, নিচেরটাকে বলা হয় হর, উপরেরটাকে বলা হয় লব। তাহলে এইটা হচ্ছে লব, এটাকে বলা হয় হর। ঠিক আছে, এটা অনেকে হর লব কিন্তু মিলিয়ে ফেলে, গুলাই ফেলে। এই জন্য হর আমরা যদি দুধের স্বর বলি, দুধের স্বর কোথায় থাকে? দুধের উপরে পড়ে। কিন্তু অঙ্কের হর, হর মানে স্বর, হ্যাঁ, অঙ্কের হর কিন্তু থাকবে কোথায়? নিচে। দুধের স্বর থাকবে উপরে, অঙ্কের হর থাকবে নিচে এবং লব থাকবে উপরে। ঠিক আছে, তাহলে সাধারণ ভগ্নাংশটা কি? সাধারণ ভগ্নাংশ যে ভগ্নাংশের শুধুমাত্র একটি হর থাকবে, একটি লব থাকবে, হ্যাঁ, অন্য কোনো কিছু থাকবে না সাথে সাথে, এগুলোকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, সাধারণ ভগ্নাংশের মধ্যে আবার একটু পার্ট আছে, আমি একটু দেখাই দেই। সাধারণ ভগ্নাংশ যেমন সাধারণ ভগ্নাংশ, এখানে যদি ভাগ করতে যাই, এখানে ভাগ করতে পারি প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এই প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত কি, মিশ্র কি? আচ্ছা, প্রকৃত ভগ্নাংশটা কি? দেখো, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কি? অপ্রকৃত যে ভগ্নাংশের হরের থেকে লব বড়,
তাকে বলা হয় অপ্রকৃত। আর মিশ্র কি? মিশ্র ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের আর একটা রূপ। যেমন এখানে যদি ভাগ করি 3 অক্ষে 3 নামে 1, 1 সমস্ত 3-এর 1 লিখতে পারি, 1 সমস্ত 3-এর 1 মানে 3 অক্ষে 3 আর 1 4, তাহলে 3-এর 4। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশকে ভাগ করা যায় কয়টা ভাগে? একটা প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। ঠিক আছে? আচ্ছা, এই গেল সাধারণ ভগ্নাংশ। এখন আমরা আসবো জটিল ভগ্নাংশটা কি। জটিল ভগ্নাংশ দেখো, জটিল ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের, খেয়াল করো, যে ভগ্নাংশের শুধু হর বা শুধু লব বা হরলব উভয় যদি আরেকটা ভগ্নাংশ হয় তাকে বলা হয় জটিল ভগ্নাংশ। যেমন দেখো এখানে নিচেরটাকে তো বলবে হর, হর যদি আরেকটা ভগ্নাংশ হয়, যেমন 3-এর 5, এখানে আছে 2-এর 1। দেখো তাহলে এখানে এই ভগ্নাংশের এই যে হর, হর আছে আরেকটা ভগ্নাংশ, আবার লবও আছে আরেকটা ভগ্নাংশ, এটাকে বলা হয় জটিল ভগ্নাংশ। এই একটা গেল। আবার মনে করো উপরে 2 আছে, নিচে 2-এর 3-এর 2 আছে, এই একটা। অথবা উপরে 3-এর 2, নিচে আছে মনে করো 5। তা দেখো বলছিলাম কি, যে ভগ্নাংশের শুধু শুধু হর, কোন ভগ্নাংশের শুধু হর, শুধু হর বলতে কিন্তু এখানে বোঝায় এই শুধু হর, আবার শুধু লব, অথবা আবার হর লব উভয়, শুধু হর শুধু লব এবং হর লব উভয় যদি ভগ্নাংশ হয় তাহলে তাকে বলা হবে কি ভগ্নাংশ? জটিল ভগ্নাংশ। ঠিক আছে? তো এই ধরনের এই আকারগুলোকে বলা হয় জটিল ভগ্নাংশ। আচ্ছা, এরপর দেখি যৌগিক ভগ্নাংশ কি। যৌগিক ভগ্নাংশ হচ্ছে, আমি একটু উদাহরণ দেই তারপর বলি। আচ্ছা, এখানে মনে করি 2 যোগ 3-এর 1 ডিভাইডেড বাই 5, অথবা 5 বাই 1 যোগ 5-এর 1, অথবা 5-এর 3 যোগ 1, 1 বিয়োগ 6/3। এই যদি হয়, এই ভগ্নাংশগুলোকে বলা হবে কি ভগ্নাংশ? যৌগিক ভগ্নাংশ। মানে কি, কোন ভগ্নাংশের শুধু হর বা শুধু লব অথবা হর লব দুইটা যদি একটা প্রক্রিয়া চিহ্ন দ্বারা আবদ্ধ থাকে, মানে এটা একটা সরল আকার থাকে, সরল আকার মানে একটা যোগ আকার থাকে, একটা প্রক্রিয়া চিহ্ন, এটা একটা প্রক্রিয়া চিহ্ন, তো হর এবং লবের মধ্যে যদি আলাদা আলাদা যোগ বিয়োগ দ্বারা যুক্ত থাকে তাহলে তাকে বলা হবে কি ভগ্নাংশ? তাকে বলা হবে যৌগিক ভগ্নাংশ। আচ্ছা, এটাকে বলা হয় যৌগিক ভগ্নাংশ। এরপর দেখি, এরপর আছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ নিয়ে আমরা একটু আলোচনা এখন বেশি করব আজকে ক্লাসটা। কারণ কি, আমি একটু বলি, সাধারণ ভগ্নাংশ, জটিল, যৌগিক, সরল ভগ্নাংশ এটা নিয়ে আমরা অনেক জানি, প্রকৃত অপ্রকৃত মিশ্র এ নিয়ে যোগ বিয়োগ অনেক করছি। এর পরবর্তীতে আরো ক্লাস আসবে, কিন্তু এই ক্লাসটা মূলত হচ্ছে দশমিক ভগ্নাংশ নিয়ে ক্লাস। এইটা একটু আমরা একটু দেখবো ভালো করে। ঠিক আছে? তা দেখি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ থাকবে কি? দশমিক ভগ্নাংশ তো মনে করি এখানে আছে 1.5, একটা দশমিক। এখন এই দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কিভাবে করে আমরা সেটা একটু দেখবো। ঠিক আছে? তো এখানে এটা আছে দশমিক ভগ্নাংশ 1.5। ঠিক আছে? একে আসলে আমি যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করি তাহলে আমরা কি পাই দেখি। 1.5 দিয়ে আছে, আমরা এখানে কি করতে হবে, আমি দশমিকের জন্য উপরে কিন্তু 15 লিখবো। ঠিক আছে? উপরে 15 যা আছে তাই বসে যাবে। আর দশমিকের জন্য আমি 1 লিখবো, পরে সংখ্যা আছে কয়টা? একটা, তাই তো? তাহলে সেই সংখ্যাটা বসাই দেবো। তাহলে এখানে 10-এর 15 হচ্ছে 1.5 সমান লেখা যায় 10-এর 15। ঠিক আছে? 0.005 একে কি লেখা যাবে? উপরে 5 লিখলাম, দশমিকের জন্য 1, পরের সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা। এই যে 0.005 এই কথার অর্থ হচ্ছে 1000-এর 5। এই গেল দশমিক ভগ্নাংশ এইগুলো। আচ্ছা, এরকম অনেক কিছুই আছে, আমরা সামনে আস্তে আস্তে করব, আস্তে আস্তে দেখব। এখন এই
দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো আসলে কিভাবে আসে, কিভাবে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব এবং সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে বানাবো, এইটা যদি আমরা ভালো করে বের করতে পারি তাহলে আমরা কিন্তু শতকরায় প্রকাশ করতে পারবো। ঠিক আছে, এই জন্য কিন্তু দশমিক ভগ্নাংশটা এতটা জরুরি এবং সাধারণ ভগ্নাংশের সাথে দশমিক ভগ্নাংশের এতটা মিল। তাহলে ঠিক আছে, দেখি আগে। আচ্ছা, এখন অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ যেমন একটু আগে সব সসীম দশমিক লিখছি, 5.05। এইটার দশমিকের পরে কিন্তু অসীম সংখ্যা না। সসীম মানে কি, নির্দিষ্ট লিমিট থাকবে, যেখানে কয়টা আছে, এখানে মাত্র দুটো সংখ্যা আছে, তার মানে এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। আর এখানে আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ কি, যেমন আমরা পাই এর মান বলতে পারি, পাই এর মান হচ্ছে 3.14, এরকম 3.14159 এরকম চলতে থাকবে। এটা একটা অমূলদ সংখ্যা, এটা চলতেই থাকবে, এটা কোনো শেষ থাকবে না। তাহলে একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা অসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, আবৃত দশমিক কেমন, আমরা যদি কোন সংখ্যাকে আমরা ভাগ করি, ভাগ করার পরে যদি একটা জিনিস পুনঃ আসে তাহলে তাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন আচ্ছা আমি একটু দেখাই, যেমন আমি 100কে 3 দিয়ে ভাগ করি, 3 3 9, হাতে আমার কত, হাতে আমার 1 নামলো 0, 3 3 9। ঠিক আছে, হাতে নামলো কত, 1 নামলো, আমার কিন্তু আর কিছু নামানোর সুযোগ নাই, দশমিক দিয়ে এখানে 0 নিলাম। 3 3 9, 1 দশমিক আছে তাই 0, 3 3 9। তা আমার কিন্তু এরকম 3 এর পর ভগ্নাংশ কিরকম লেখা যায়, 3.33.333 এরকম চলতে থাকবে। তা চলতে থাকলে কত দূর আমরা লিখবো, আমরা লিখতে পারি 3.3.3, 3 এর উপরে পৌনঃপুনিক, এই চিহ্নটার নাম পৌনঃপুনিক, একটা ফোঁটা চিহ্ন 3 এর উপরে দিতে হবে। ঠিক আছে, তার মানে এই সংখ্যাটা আমার বারবার আসবে, এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, আবার দেখা গেল কি আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে আর একটা জিনিস দেখায়, আর একটা হতে পারে, যেমন আমি মনে করে 5 লিখলাম, 5 লিখে এই যে 4 5 4 5 4 5 4 5, মানে 5.454757 এরকম আসলো, মানে দুটো সংখ্যা দুটো ডিজিট বারবার কিন্তু এরকম রিপিট হচ্ছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে লেখা যাবে 5.45, এর উপরে পৌনঃপুনিক, এর উপরে পৌনঃপুনিক, এরকম। আবার যদি এরকম লেখা যায়, সাপোজ 6.123 123 123 এরকম যদি আসতে থাকে বারবার, সেক্ষেত্রে 6.123 লিখে 3 এর উপর পৌনঃপুনিক, 1 এর উপর পৌনঃপুনিক, মাঝে যে 2 বারবার আসছে সেটা দরকার নেই, মানে কোথা থেকে কোথা পর্যন্ত পুনরাবৃত্তি হচ্ছে বারবার পুনঃ আসছে, এই কারণে এই প্রথম লিমিট এবং শেষের লিমিট এই দুইটার উপরে কিন্তু আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব। ঠিক আছে, তাই এটা আমি জানলাম। দশমিক ভগ্নাংশ আবার 3 ধরনের, একটা হচ্ছে সসীম দশমিক, একটা হচ্ছে অসীম দশমিক, একটা হচ্ছে আবৃত দশমিক। ঠিক আছে, সাধারণত এই অসীম দশমিক ভগ্নাংশটাকে কিন্তু দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। যেমন এর আগে একবার মূলদ অমূলদের ক্লাসে আমি দেখাইছিলাম, যেমন দেখি 5.05, এটি কিন্তু প্রকাশ করা গেল 505, আর নিচে কিন্তু দশমিক আছে, দশমিকের জন্য 1, পরের দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য, তার মানে কি লেখা যায়, উপরে হচ্ছে 505, নিচে হচ্ছে 100, তার মানে এই 5.05 কে এই আকারে প্রকাশ করা গেল। এই আকারে প্রকাশ করা গেলে সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। আর এখানে কিন্তু প্রকাশ করা গেল না, কেন, এখানে 3 লিখে উপরে 3 1 4 5 6 ইচ্ছা মতো লিখবো, নিচে দশমিকের জন্য 1 দিয়ে কত করে লিখবো, কারণ আমরা তো এর পরে লিমিটেশন নাই,
অসীম দশমিক, অসীম সংখ্যা পর্যন্ত আসবে, মিলিয়ন বিলিয়ন ছাড়াই যাবে, তারপর শেষ হবে না। তাহলে একে কিন্তু আমরা লিখতে পারবো না, এই জন্য এটা হচ্ছে সবসময় অমূলক সংখ্যা, আর এটা হচ্ছে মূলক সংখ্যা, ঠিক আছে। আর আবৃত দশমিক, আবৃত দশমিককে কিন্তু তোমরা দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ করে লেখা যায়, এই জন্য এটা হবে তোমার এটা হবে মূলদ সংখ্যা, কারণ একেও কিন্তু এই আবৃত দশমিক ভগ্নাংশ যেটা আছে একে কিন্তু দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই জন্য এটা হবে অমূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা অঙ্কের দিকে। আচ্ছা, বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ছোট্ট ছোট্ট অঙ্কগুলো আসে, একটু দেখি আমরা সেগুলো পারি কিনা। এখানে 4টি অপশন দেওয়া থাকে, আমাদের বের করতে হবে। কিভাবে বের করব, অপশনগুলো কি? আচ্ছা, এখানে আমি নিচ থেকে করি, 3টা অঙ্ক দেওয়া আছে তো নিচেরটা করি। এখানে কি আছে প্রথমে দেখি একটু, যে দশমিকের পরে নির্দিষ্ট, দশমিকের পরে কি আছে, দশমিকের পরে 0.1, 0.3। আচ্ছা, যাই হোক, এই অঙ্ক করার সময় আমি উপরেরটা গুণ দেবো, নিচেরটা গুণ দেবো। গুণ দেওয়ার সময় আমি মনেই করবো না যে দশমিক আছে। যেমন 4-এর সাথে 3 গুণ দেবো, 3 4 12, 12 অক্ষে 12, আমি 12 লিখবো, অনায়াসে কিন্তু আমি 12 লিখে দিলাম। এখন গুনবো দশমিক কয় ঘর পর আছে, 1 2 3 গুনলাম, 3-এর পরে এই 4 5 সিরিয়াল দিয়ে, কিন্তু খেয়াল করো, 1 2 3 4 5 6, তাহলে এই 1 2 আর বাদ বাকি শূন্য দিয়ে করবো 6টা, 1 2 3 4, 1 2 3 4 5 6, দেখি 1 2, সবাই ভালো করে খেয়াল করি, দশমিকের গুণ করার সময় আমি মনেই করবো না যে এখানে দশমিক আছে। 4 3 4 12, 12 অক্ষে 12, 12 লিখলাম। দশমিকের পর কয় ঘর গুনবো, 1 2 3 4 5 6 ঘর, 1 2 3 4 5 6 ঘর। আগে একটা দশমিক, একটা শূন্য দেওয়া যায়, যেন দিলাম। এখানে কি 6 অক্ষে 6 লিখলাম। দশমিকের পর কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাই তো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই লিখলাম। এখন কাজ করব, এখন যেহেতু ভাগ করব, ভাগের বেলায় দশমিকের পরে যদি সমান সংখ্যক ঘর থাকে তাহলে আমি দশমিকটা উঠাতে পারি। যেমন এখানে আছে কয় ঘর, দশমিকের পরে 1 2 3 4 5 6 ঘর আছে। এখানে দশমিকের পরে আছে কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে আরো 2 ঘর লাগবে, 0 0 0 0 1 2। এখানে দেবো 0 দশমিক দেবো, 0 0 0 6, আরো 2টা ঘর আমি এমনিই দিতে পারবো। দশমিকের পরে যে সংখ্যার শেষে গিয়ে আমি ইচ্ছা মতো সংখ্যা বাড়াইতে পারবো। যদি 2 লক্ষ সংখ্যাও দেই একই কথা। তাহলে আমি কত হলো, এখানে আমার কিন্তু এখানে আছে 2 4 6 ঘর, এখানেও 2 4 আর 2টা শূন্য দিয়ে 6 ঘর বানাইলাম। এখন কিন্তু পরের লাইনে আমি এই দশমিকটা উঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তো উপরে হচ্ছে 12 আর নিচে কত, নিচে এই দশমিকটা যদি উঠে যায় তাহলে এই যে 3টা শূন্য আছে, 3টা শূন্যের কোনো মূল্য থাকে না, ঠিক আছে। আর নিচে থেকে 600, তাই তো। এখন আমি করি 12 দিয়ে কাটাকাটি করলে 6 2 12, উপরে 2 আর নিচে হচ্ছে 100, তাই তো। 100 হলে একে যদি দশমিকে নেই তাহলে দেখি 0.0 2, উপরে থেকে 2 নিচে থেকে 1, 1 মানে 100, তাই তো। তো উপরে হবে 2, নিচে হবে কত, 100, তার মানে একে লেখা যায় 0.02। কেন এটা ভাগ কিভাবে করলাম আমরা একটু দেখি, এই মিলেই দেখি, এটা থেকে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ কেমনে বানাই। আমি 2 উপরে লিখবো আর দশমিকের জন্য 1, পরে 2 সংখ্যা 2 শূন্য, ঠিক আছে। এই কিন্তু আমার রেজাল্ট। এবার দেখি 2 নম্বর অঙ্কটা আমরা পারি কিনা, একটু খেয়াল করি। সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দিয়ে যথারীতি আগের মতো 2 2 4 2 8, 8 লিখলাম, ঠিক আছে। দশমিকের পর কয় ঘর, 1 2 3 4 5 6 ঘর, 1 2 3 4 5 6 ঘর, আর 4 অক্ষে 4, ঠিক আছে। দশমিকের পর কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে। এখন একটা কাজ করি, এখন দশমিকের পরে এখানে আছে 2 4 6 ঘর, এখানে আছে মাত্র 3 ঘর, আর আমি বানাবো 0 0 0 0 এই, ঠিক আছে। দশমিক দিলাম 0 0, এরপর 4, বাদ বাকি 0 0 0 আমি দিলাম। তো দশমিকের পরে 6 ঘর হলো, এখানেও দশমিকের পরে আমার 6 ঘর হলো। এখন আমি দশমিকটা আমি তুলে দিতে পারি, দশমিকের পরে সমান সংখ্যক ঘর হলে আমি তুলে দিতে পারবো। উপরে 8, নিচে কত 4 0 0 0, তাই তো। এখন একটা কাজ করি, 8 দিয়ে কাটাকাটি করি, 8
5 8 40, এই শূন্য থাকলো, ঠিক আছে। উপরে 1, নিচে কত 500, তাই তো। এখন আমি এটারে ভাগ করে দেখবো, কারণ এখন এটা করবো কিভাবে দেখি। এখানে 500 ভাগ হচ্ছে 1, যায় না, 1-এর মধ্যে যায় না, দশমিক দিয়া একটা শূন্য নিলাম। এখন এটার মধ্যেও যায় না, আর একটা শূন্য দিলাম, যায় না, আবার শূন্য দিলাম, আবার এই গেল। এখন 500 দুগুণে 1000, তাই তো। এখন নামলো কত, নাম হচ্ছে 0.002। তার মানে একটু টেস্ট করে দেখি আমরা কিভাবে করি। সাধারণত উপরে 2 লিখি, নিচে দশমিকের জন্য 1, পরে 3 সংখ্যা 3 শূন্য, ঠিক আছে। এই যদি হয় তাহলে আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে এই 5 হয়, এই দুটো শূন্য হয়, তার মানে ঠিক আছে। আচ্ছা, তার মানে 0.002 হচ্ছে এর রেজাল্ট। এখন আমরা 1 নম্বর অঙ্ক, এই অঙ্কটা একটু ট্রাই করে দেখি। এই অঙ্কটা কি হবে, এই অঙ্কটা হচ্ছে উপরে 0.001 আছে, এখানে এক অক্ষে 1, দশমিক কয় ঘর পর, 1 ঘর 2 ঘর পর, 1 ঘর 2 ঘর পর দশমিক, ঠিক আছে। মানে দশমিকের পরে এখানে কয় ঘর পর সেটাই অ্যাডজাস্ট করলাম। এখন দশমিকের পরে সেম ঘর লাগবে 0.001, এখানে 0.01, তারপর কিছু নাই, তার মানে 3 ঘর, শূন্য আর একটা দিতে হবে। দশমিক দশমিক উঠে গেল, উপরে থেকে 1, নিচে থেকে কত 10, 0.1 0.1 দিলেই কিন্তু আমার হয়ে যায় নাকি। কেন, দশমিকের জন্য উপরে তো 1 লিখলাম, দশমিকের জন্য 1, পরের সংখ্যা পরের শূন্য, তার মানে 10-এর 1, এই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই সম্পর্কে এইটুকু ক্লাস থাকলো। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আবার এর ডিটেলস, মানে কি সাধারণ ভগ্নাংশ, তারপর হচ্ছে দশমিক ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ, এই সকল ভগ্নাংশ মিলে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন যে আসছে সেগুলো আমরা সলভ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।